তো আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি আমরা আসলে সবাই কম বেশি চরের মানুষের জীবন জীবিকার উন্নয়ন এবং চরের মানুষের অন্যান্য যে ন্যাশনাল চর অ্যালায়েন্স সরাসরি কোনো চরে কাজ করে না আপনাদের মতো, কিন্তু ন্যাশনাল চর অ্যালায়েন্স যে কারণে গঠিত হয়েছিল যে চর নিয়ে যেসব সংগঠন কাজ করছে অংশগ্রহণে এটা একটু জাতীয় ভিত্তিক জোট, এবং এই জোটের কাজই হচ্ছে চরের মানুষের যেসব সমস্যাগুলো আছে সেই আমরা 2005 সালের 6 জুন প্রথম চর কনভেনশন, সেখানে মোট 16টি, আজকে যেমন আমাদের এখানে 2টি প্যারালাল সেশন হয়েছে, ওখানে এরকম আমাদের 6টি প্যারালাল চরের বিভিন্ন ইস্যু নিয়ে। তো আমরা কিন্তু 2015 সালের সেই 6 জুন যখন আমাদের এই অধিবেশন চর কনভেনশন হলো, চর কনভেনশন হওয়ার পরে আমরা 3 মাসের মধ্যেই আমরা প্রায় 450 পৃষ্ঠার একটা রিপোর্ট বের করি, এবং এটাও আমাদের জন্য একটা মাইল ফলক ছিল পর্যায়ে। তো এখন আমরাও আজকে যে কথাবার্তাগুলো আপনাদের 2টো সেশনে যে কথাবার্তাগুলো আমরা কিন্তু এটা নিয়ে আবার আমাদের অ্যাডভোকেসির মধ্যে এগুলো নিয়ে আমরা নীতি নির্ধারকদের কাছে যাব। তো আপনাদের আসলে যদি বলি যে এই চ্যালেঞ্জের কথা আসলে আপনারা সবাই জানেন, মানে চ্যালেঞ্জ কী আপনারা জানেন, মানে ওটা নতুন করে বলাও একটু অন্যরকম। তা জাস্ট এটা আমরা কয়েকটা পয়েন্ট বের করেছি, বড় দাগে অনেক আলোচনা হয়েছে, অনেকেই অনেক কথা বলেছেন। সেখানে আমরা মূলত যে প্রায় 20-25টা ওখানে আসছে পয়েন্ট আসছে, তার ভিতরে আমরা দেখার চেষ্টা করেছি যে মূল চ্যালেঞ্জগুলো মানুষ সবাই যেটা আমাদের অংশগ্রহণকারীরা যেটা বলার চেষ্টা করেছে যে প্রতিনিয়ত নদী ভাঙন ও স্থায়িত্বশীল প্রতিকারের অভাব। আমাদের অংশগ্রহণকারীরা বলেছেন যে নদী ভাঙনের পরে যে ইয়েগুলো নেওয়া হয়, স্টেপগুলো নেওয়া হয়, পদক্ষেপ নেওয়া হয়, সেগুলোও টেকসই হয় না। অর্থাৎ কোনো বাঁধ নির্মাণ করলে সেটা হয়তো টেকসই হচ্ছে না, আবার ভেঙে যাচ্ছে, আবার বন্যা আসছে, স্থায়িত্বশীল প্রতিকারের অভাব। 2 হচ্ছে আমাদের সবাই বলেছেন তাদের আলোচনায় যে যোগাযোগের দুর্গম যোগাযোগ ব্যবস্থা, এবং দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে তারা সব দিক দিয়ে পিছিয়ে পড়ছে। হয়তো সব চরের সিনারিও না, যেটা আমরা যে চরগুলো এগুলো করি সেখানে যোগাযোগ ব্যবস্থাটা সবচেয়ে বেশি দুর্গম, এবং ওটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা। যে আমরা যদি গাভীও পালন করি কিন্তু 1 কেজি দুধ বিক্রি করতে গেলে একজনের নৌকা ভাড়া লাগে 50। চরের মানুষের সার্বিক উন্নয়ন সমন্বয়হীনতার অভাব, এই কথাটি সবাই বলেছেন যে খুব ভালো একটা সমন্বয় নাই, সেটা একদম তৃণমূল থেকে উপর পর্যায়ে। আরেকটি বলেছেন যে চাহিদাভিত্তিক কর্মসংস্থান ও দক্ষতার অভাব। কর্মসংস্থানের জন্য যেসব চাহিদার জায়গাগুলো তৈরি হয়েছে সেখানে আমাদের দক্ষ জনশক্তি আমরা ওখানে তৈরি করতে পারছি না, আমাদের অনেক জনবল আছে চর এলাকায়। আরেকটি এসেছে যে এবং এটার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়, চরের মানুষরা সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অনেকগুলো পয়েন্টের পাশাপাশি আরেকটি এসেছে যে সেটাও মনে হয় সবাই বলার চেষ্টা করছেন যে অ্যাক্সেস টু মাইক্রো ফিন্যান্স, ঋণ প্রাপ্তির অভিগম্যতাটা কম। সেখানে বেসরকারি সংগঠন এনজিওরাও ঋণ কম দিচ্ছে চরের মানুষের, একইভাবে সরকারের যেগুলো আছে তারাও ওইভাবে ঋণ দেয় না, ফলে মানুষের পুঁজির স্বল্পতার কারণে অনেক ধরনের উদ্যোগ তারা নিতে পারে না। এই 6টি চ্যালেঞ্জের কথাই আসলে ওখানে এসেছে। তবে চ্যালেঞ্জের সাথে সাথে ওখানে অনেকেই অনেক কিছুর সমাধানের কথা বলেছে, আমি সেগুলোতে যাচ্ছি না। মোটামুটি এই 6টি ওখানে আলোচনা হয়েছে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি মনে করি যে চ্যালেঞ্জ আসলে 6টি না, এর সাথে আরও অনেক চ্যালেঞ্জ আছে, বা এগুলো ভেঙে ফেললে আরও অনেক চ্যালেঞ্জ বের হবে। তো আমরা আগামী দিনেও এইগুলো নিয়ে এবং আমাদের যেসব আর সাথে যে সুপারিশগুলো এসেছে এবং আমরা এগুলো নিয়ে আবার আমাদের অ্যাডভোকেসিগুলো আমরা জাতীয় পর্যায়ে করা শুরু করব। সবাইকে ধন্যবাদ। আজকের আঞ্চলিক চর সম্মেলনের সাফল্য, সম্ভাবনা এবং আগামীর অগ্রাধিকারের শেষ সেশনে সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট যারা আছেন এবং যারা আপনারা শুনছেন, আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমরা অনেক আলোচনা হয়েছে, আপনাদের অনেকেই ছিলেন, আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ। হেদার পাটেরি উনার যে মতামত ছিল সেইগুলাকে আমরা এখানে একটু এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি। কারণ হলো যে আমরা তো সব কিছু করতে পারবো না, আমরা দেখলাম যে আমাদের অনেক অন্তরায়, কিন্তু আমাদের সাফল্য এবং সম্ভাবনাও অনেক। সুতরাং আমরা এগুলো কীভাবে ব্যবহার করতে পারি আমি সংক্ষেপে একটু আপনাদের কাছে উপস্থাপন করব। 1 নম্বর হলো যে জাহিদ ভাই আমরা দেখলাম যে একটা সমন্বয়হীনতার কথা বলছে।
চর অঞ্চলে আমরা অনেকেই অনেক কাজ করতেছি, অনেক প্রকল্প বাস্তবায়ন করতেছি, সরকারি বেসরকারি ইভেন প্রাইভেট সেক্টর পর্যায়ে। কিন্তু এটা যদি আমরা একটা চর উন্নয়ন বোর্ড বা কার্যকর একটা ইনফ্রাস্ট্রাকচার থাকতো যেটা এটা সমন্বয় করতো, কে কী কাজ করতেছি, সিনার্জি কিভাবে আনা যায়, কোলাবোরেশন কিভাবে করা যায়, ডুপ্লিকেশন অফ এফোর্ট যেন আমরা না করতে পারি, এই জিনিসটার জন্য যেটা আসছে সেটা হলো চর বোর্ড গঠন করা এবং এটাকে কার্যকর করা। আর আরেকটা জিনিস আমরা সবাই জানি, এই বিশেষ করে উত্তরাঞ্চল এগ্রিকালচারাল প্রিডমিনার, কৃষি কৃষি কৃষি, এই অঞ্চলের মূল জিনিসই হচ্ছে কৃষি হলো চালিকা শক্তি। এটার পরিবর্তনও কিন্তু হচ্ছে জাতকরণ এবং ব্যবস্থাপনা এবং বাজারজাতকরণ। আমরা এখানেও সকালবেলাও শুনলাম কাজ করা দরকার, সেটা হলো যে ব্যাপক পর্যায়ে স্কেলেবল পর্যায়ে আমরা কিভাবে নিয়ে যেতে পারি। এই আলোচনাটা আমাদের 3-4 মাস খুব অভাব, কাজ থাকে না। এবং এইটা এর আগে আমরা আসলে মঙ্গা বলতাম অনেক সময়, কিন্তু এখন মঙ্গা অনেকটা হয়তোবা শেষের দিকে, কিন্তু হয়তো অন্য বিষয় সেটা আলোচনার কথা। কিন্তু মূল জিনিসটা হচ্ছে যে এইখানে যে যে ব্যবসায়িক কর্মকাণ্ড চালু হচ্ছে, আমরা যখন গাইবান্ধার উপপরিচালক মহোদয় আমাদের যখন বললেন ইভেন গুলো আছে আমাদের, সেইখানেও কিন্তু দক্ষতা উন্নয়নের একটা ব্যাপক বিষয় আছে। সেই জন্য একটা বড় এখানে আরেকটা অত্যন্ত ইন্টারেস্টিং আলোচনা হচ্ছে, সেটা হলো যে পর্যটন শিল্প। হয়তো আমরা এখনো অনেকে হয়তো কনভিন্স নাও হইতে কাছে আমাদের একটু আলোচনার জায়গা থাকবে যে তারা কিভাবে তার নিজ নিজ খাতের সম্পৃক্ততাকে এই চরের উন্নয়নের সাথে দেখছেন, সেই আঙ্গিকে একটু আলোকপাত করা, বা তারা কিভাবে এর সাথে যুক্ত হতে পারেন, কেন্দ্রীয় অথরিটি স্থাপন করা সরকারের মাধ্যমে, সেখানেও বা কিভাবে ভূমিকা রাখার সুযোগ আছে, এই আঙ্গিকে যদি তারা আসলে তাদের বক্তব্যটা আমাদেরকে একটু উল্লেখ করতে পারেন, তাহলে আমরা বোধহয় কিছু দিক থেকে সেই সমস্ত চরাঞ্চলের অতি দরিদ্র মানুষদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। তাদের নিদারুণ কষ্ট, সেই কষ্টের সামান্য কর্মসূচির মধ্য দিয়ে আমি সেই জন্য বাংলাদেশ সরকার সহ কেয়ারকেও ধন্যবাদ জানাচ্ছি। আবেদন জানাচ্ছি এইটুকু, 22 লক্ষ লোকের যেখানে বাস, যেখানে সিংহভাগ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে, বিবিএস যদি আপনারা খোলেন তাহলে বুঝতে পারবেন ওই অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থা, অন্যান্য অবস্থা কোন পর্যায়ে সরকারি হিসাব মতে। তাহলে আমরা কতজন মানুষের উপকারের জন্য এই ফলটা কতদূর না এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা, সেই জন্য অনুরোধ করছি আপনারা যারা এখানে রয়েছেন সবাই মিলে যদি চিন্তাটি সঠিক অর্থে যদি জাগ্রত হয়, নিশ্চয়ই একদিন দীর্ঘমেয়াদী প্রকল্পের মধ্য দিয়ে তারা উপকৃত হবে। সে আবেদন রেখে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। প্রথমেই আজকের এই সুন্দর একটি আজকের আঞ্চলিক চর সম্মেলন 2021 সাফল্য, সম্ভাবনা ও আগামীর অগ্রাধিকার, এই বিষয়ে যে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আর প্রাইভেট খাতের প্রতিনিধি হিসেবে আমি শুধু কয়েকটা কথা বলতে চাই। এখানে কিছু সুযোগ আছে। প্রেজেন্ট করি বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, BKME, দেশে উৎপাদন খাতে, এবং আমাদের বাজার হচ্ছে দেশের বাইরে। আমরা বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য কাজ করি এবং আমাদের এখানে যেই শ্রমিক প্রায় 40 লক্ষ, সিংহভাগই হচ্ছে নারী শ্রমিক, এবং এই নারী শ্রমিকদের এবং পুরুষ শ্রমিক যারাই আছেন, শ্রমিক আসে আপনাদের এই উত্তরাঞ্চল থেকে, যার কারণে আমাদের এখানে আসাটা আসলে একটু বেশি আমাকে তাড়িত করেছে এখানে আসার জন্য। আমি এসছি, আমরা উন্নয়ন সূত্র ধরেই আতিউর রহমান স্যার যখন বলেছেন যে এখানে একটা সম্মেলন হচ্ছে, আমি নিজে আপনাকে আমরা পাশ কাটিয়ে যাই অনেক সময়, কিন্তু আপনারা যারা কাজ করছেন আপনারা সম্ভাবনার জায়গা তৈরি করছেন। তো সম্ভাবনার জায়গাগুলো যখন তৈরি ভালো সেলাই করতে পারেন, তারা ভালো সেলাই শিল্পী, তো তাদেরকে যদি একটু ট্রেন করা যায়, এখন তো আর আগেকার আমলের ওই হাতে চালানো
এই ধরনের অত্যাধুনিক মেশিন দিয়ে কোথাও এই চরাঞ্চলে বা আশপাশে কোথাও ট্রেনিং সেন্টার করা যায়। আমাদের রংপুরের আগে একটা ট্রেনিং সেন্টার চলতো, দুর্ভাগ্যজনক আমাদের প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার কারণে এখন ওটা চলছে না। এখান থেকে আমরা প্রচুর শ্রমিক পেয়েছি। আমাদের উত্তরা ইপিজেটে প্রচুর শ্রমিক কাজ করছে গার্মেন্টসে, এবং ওখানেও আমরা ট্রেন শ্রমিক নিয়ে গেছি। আমাদের টিওটি তৈরি করে দেওয়া বা ট্রেনার তৈরি করা এবং ট্রেন্ড ওয়ার্কার তৈরি হলে তাদেরকে আবার কর্মসংস্থান নিশ্চিত করা, এই জায়গাটাতে আমরা কাজ করতে পারবো, আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। তাতে যেটা কোনো একটা জায়গায় $1 বা $1 ড্রপ করা হলে সেটা 5 গুণ ইম্প্যাক্ট করে ইকোনমিতে। তো ছেলেমেয়েরা আছেন চরাঞ্চলে অনেকেই, তারা চাকরি পাচ্ছেন না, যোগ্যতা $1 লক্ষ যদি একটা চরে ইনজেক্ট হয় সেটা $5 লক্ষ কাজ করবে। কারণ সেখানে দেখবেন যখনই আর্ন হবে চাহিদা বাড়বে, চাহিদা বাড়লে নতুন নতুন ট্রেড তৈরি হবে। 4 থেকে 5 বছরের মধ্যে উত্তরবঙ্গের সাথে বাংলাদেশের দক্ষিণ উন্নয়ন, বিদ্যুৎ সব জায়গা থেকে আমরা স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারবো। এবং তখন আপনাদের যাই উৎপাদন করবেন, এখানে তো কৃষির কথা বলছেন যে অনেক কৃষি, আমরা তো মূলত কৃষি প্রধান দেশ এবং উত্তরাঞ্চলে অবদানটা বেশি। তো কৃষির যে উৎপাদনটা হচ্ছে থেকে সরাসরি জেলা শহরগুলোতে আসতে পারছে না, আমার মনে হয় তখন কমিউনিকেশনটাও ডেভেলপ হয়ে যাবে, ব্যবসায়ীরা এমনিই চলে আসবে ব্যবসা করার জন্য। ব্যবসা হবে আপনার শুধু ইনফ্রাস্ট্রাকচার দেন, আপনার বিদ্যুৎ দেন, যোগাযোগ দেন, দেখবেন অটোমেটিক ডেভেলপমেন্ট হয়ে আসবে। আমি শুধু বিকেমের পক্ষ থেকে আপনাদের উদ্যোক্তাদেরকে আহ্বান জানাবো, যদি আপনারা চিন্তা করেন যে এরকম এখানে কোনো ব্যবস্থা করা যায়, যে চরাঞ্চলে যারা আছেন তাদেরকে, আমরা বিকেমে আছি সাথে টেকনিক্যাল সব ধরনের সহায়তা দেওয়ার জন্য। এবং আমরা আশা করি শুধু দেশে না, আমাদের শ্রমিকদের, দক্ষ শ্রমিকদের এখন আন্তর্জাতিক, আমার মনে হয় এখানে একটা ভালো সুযোগ আছে তাদেরকে কাজে লাগানোর। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব আক্তার হোসেন অপূর্ব সাহেবকে তার মূল্যবান বক্তব্যের জন্য, এবং তিনি আরও আমাদের সুযোগের জায়গাগুলো দেখিয়ে দিয়েছেন কিভাবে আসলে সম্পৃক্ত হতে পারে। এই পর্যায়ে আমরা আসলে একটা উন্মুক্ত আলোচনাতে চলে যেতে চাই। এই উন্মুক্ত আলোচনাতে আমরা আসলে আপনাদের কাছ থেকে মতামত আহ্বান করব যে কিভাবে আসলে এই যে ব্যক্তি খাতের সাথে বা নাগরিক সমাজ বা দাতা গোষ্ঠী বা তার সাথে সরকারের সম্পৃক্ততা, একটা কেন্দ্রীয় অথরিটি সৃষ্টি করা, সেটা একটা চর উন্নয়ন বোর্ড হতে পারে বা সম্পৃক্ত করতে পারে এই একটা সাম্প্রতিক একটা সামগ্রিক একটা উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়ার জন্য। সেই ক্ষেত্রে আমরা একটা মতামত গ্রহণ করব। এই মতামত গ্রহণ যে উন্মুক্ত আলোচনাটা, এটি আসলে আপনাদের সাথে সঞ্চালনা করবেন। আপনারা প্রত্যেকেই কিন্তু চমৎকারভাবে আমাদের চর অঞ্চলের মানুষদের জীবনে আপনারা যারা কীভাবে কাজ করেছেন তুলে ধরেছেন। এখন সময়কে চিন্তা করে এবং এই সম্মেলন থেকে একটা বড় কর্মপরিকল্পনা তৈরির উদ্দেশ্যে আমি যেটা অনুরোধ করতে চাই যে আপনারা এই অংশটিতে অন্তত বিশেষ করে আপনারা আসলে কর্মের জায়গাটা, যে আমাদের তাহলে এখন পরবর্তী করণীয়টা কি। সারাদিন তো আমরা অনেক আলোচনা, অনেক চ্যালেঞ্জ তুলে ধরলাম, তাহলে এখন আমাদের ওটা কি, এরকম করে যদি আপনারা আমাদের কর্ম উদ্যোগে এবং ফলপ্রসূ হবে। আমি বলতে চাই আমরা আসলে মানে একেবারে ভূমিকা না করে আপনি যদি খুব সুনির্দিষ্টভাবে আমাদেরকে বলেন যে আসলে তাহলে পরবর্তী কর্ম পরিকল্পনাটা কি হবে। ধন্যবাদ। এখানে আমরা অনেকগুলো অ্যাক্টিভিটি কিন্তু তুলে এনেছি, কিন্তু যেটা হয় যে আমাদের 4 ধরনের অ্যাক্টর এখানে আছে, করতে পারবে না, যেগুলো হচ্ছে গভর্নমেন্ট সাইড থেকেই হবে। তাহলে আমাদের ওই অ্যাক্টিভিটিগুলোকে আইডেন্টিফাই করতে হবে যে কোনগুলো হচ্ছে আসলে গভর্নমেন্ট সাইডের কাজ, অথবা সেখানে যে ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি যে স্ট্রাকচারগুলো আছে সেগুলোর বিষয়গুলো কিন্তু গভর্নমেন্ট সাইড থেকে আসতে হবে। এরপরে হচ্ছে এনজিও সাইডের যেগুলো বিষয় আছে, আমরা ভ্যালু চেইন বলেন বা মার্কেট সিস্টেম বলেন, ওই বিষয়গুলো কিন্তু ওখানে চলে আসতেছে। এরপর প্রাইভেট ওনারা আসবে যখন ইনফ্রাস্ট্রাকচার পারবে না, তো আমাদের এইগুলোকে একটু আইডেন্টিফাই করতে হবে। একটা হলো যে গভর্নমেন্ট সেক্টর রোলস ফ্রম এন্ড রেসপন্সিবিলিটি অফ গভর্নমেন্ট এন্ড দেন দ্য স্টেক হোল্ডার অফ এনজিওস এন্ড পার্টনার্স। এখান থেকে একজন বলতে যাচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আবুল হাসান, রিজিওনাল ম্যানেজার মুসলিম এইড বাংলাদেশ। করণীয়টা কি হবে ওটা যদি আপনি একটু বলেন। করণীয় যেটা আমি সরকারের দিক থেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা চর অঞ্চলকে নিয়ে কৃষি এবং কৃষি বেজ, অ্যাগ্রো বেজ যেটা, এই জাতীয় যেমন পোলট্রি, ডেইরি, এই জাতীয় বিনিয়োগের ক্ষেত্রে আমরা সরকারের একটা ওই চর অঞ্চলের যারা কৃষক তাদেরকে
একটা ভর্তুকি দিয়ে তাদেরকে সহযোগিতার মাধ্যমে তাদেরকে প্রতিষ্ঠিত করা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা। আর যে এনজিওগুলো আমরা কাজ করছি ওই চর অঞ্চলে তাদেরকে দিয়েই সেখানে ইমপ্লিমেন্টেশনের ব্যবস্থা করা যেতে পারে। ধন্যবাদ। He is actually recommending for government subsidiary to, you know, the farmers who are very chore based, okay, the producers, yeah. So this is a very, এখানে হাতটা আগে একটা দেখেছিলাম আমার চোখের পাশ দিয়ে, এদিক থেকে একটা হাত ছিল। শঙ্করদা আপনি কি বলতে চান? আপনি বলবেন? আমি একটু অন্য হাতগুলো আগে নিয়ে নিই, বিকজ ইউ আর আওয়ার টিম, ওকে? সংস্থান করে আসতেছি। তো এই জায়গাটাতে সরকার করতে গেলে একটা স্টুডেন্টের পিছনে অনেক বেশি খরচ, 40,000 টাকা বা 30,000 টাকা করে। সেই জায়গায় গভর্নমেন্ট বা কেয়ার বাংলাদেশ এই জায়গাটাতে আরো সহযোগিতা করতো, তাহলে আমরা আরো দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে পারতাম। থ্যাংক ইউ। Okay, he is recommending for more money or fund from government or care Bangladesh and other agency. এর পরে যারা প্রশ্ন করবেন, আমি মূলত কমিটি মানে ফরমেশন করার কথা বলা হয়েছে। সো এর পরে যিনি কথা বলবেন আমি একটু অনুরোধ করব আপনারা যদি ওই জায়গাটায় ফোকাস করেন যে আমরা এই কমিটিটা। Okay, Assalamu alaikum. I'm Mominul Islam from TMSS. So I would like to, as she is translating you in English, so I'd like to add the government will take initiative and private sector and NGOs to build a PPE. It's called public-private partnership for developing the Chor board and Chor development board, so that everybody can play their role effectively from the government side, from the private sector side, those who are in business, and also NGO side with their specific roles. Thank you. Okay, thank you. আচ্ছা, আমি একটা আপার হাত পেয়েছি, আপার কাছ থেকে একটু নিতে চাই। আপনি যদি ওই স্পেসিফিক একদম সুনির্দিষ্ট করে বলেন যে আসলে কি করা যাবে। এই আলোচনা তো আগে একবার হয়েছিল, তা আমরা শহরের এলাকার জন্য একটা কমিটি গঠন করি চাই যে আমাদের জন্য কাজ করতে পারে। So her demand is very specific to form a committee, those who will taking care of their demand and. আসসালামু আলাইকুম। আমি সকাল থেকে এই আলোচনায় অংশগ্রহণ করেছিলাম, জানছিলাম, কিন্তু একটা বিষয় এখানে নজরদারি প্রতিষ্ঠা করার মেরুদণ্ড হবে কিন্তু যুবরা। তো আমাদের যে চরাঞ্চলে যে যুবরা আছে তাদের শক্তিটাকে যদি আমরা দক্ষতাটাকে যদি কাজে লাগাতে চাই, তাদের একটা টিম গঠন করে, যেটা বলা হয়েছিল যে তাদের যোগাযোগ ব্যবস্থাটা এই যুবরা যদি এটা করে দিতে পারে, যারা স্বেচ্ছায় কাজ করে তাদেরকে সীমিত কিছু দিয়ে তাদের মাধ্যমে যদি এটা করা যায়, এই যুবদের একটা কমিটি করে, তাহলে সেটা অনেক ভালো হবে আশা করি। So he is strongly recommending for the youth power translate into you know, the labor power with some increased input supports or anything like, so that should be encouraging. এখানে কেউ আছেন? আসছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমরা যে এখানে চ্যালেঞ্জগুলো এবং সেই প্ল্যানের করতে গেলে কি ধরনের থ্রেট আসতে পারে সেগুলো উপরে একটা সমন্বয় করে একটা কমিটি করা, যেখানে এটা বাস্তবায়নের জন্য আমাদের এই চ্যালেঞ্জগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে মনে হয় যে আমাদের যে স্বপ্ন বা যে আমাদের গোল অ্যাচিভ করার জন্য আমরা যে আজকের যে সম্মেলন, এটা আমার মনে হয় সাকসেসফুল। ছোট অংশ এখানে বলি, আমরা একটু স্পেসিফিকভাবে আরেকটু জানতে চাচ্ছি, আপনারা নিশ্চয়ই মানে আপনারা বলবেন যে যদি একটা চর উন্নয়ন বোর্ড গঠন করতে হয়, তো সেই বোর্ডটা আসলে কোন মন্ত্রণালয়ের আন্ডারে থাকবে? মানে এটার অথরিটি বা আমাদের এক্সপিরিয়েন্সটা এরকম আছে যে হাওরের জন্য একটা বোর্ড আছে, কিন্তু সেই বোর্ডের সকল বাজেটটা আবার বোর্ডের কাছে গেলে সেই বাজেটটা বাস্তবায়ন কি জেলা ভিত্তিক হবে না মন্ত্রণালয় ভিত্তিক হবে, এই কাঠামোটা নেই। মানে আবার এরকম একটা এক্সাম্পল আছে, আমাদের এসডিজির জন্য এসডিজি কোঅর্ডিনেশন অফিস আছে এবং সেটা প্রাইম মিনিস্টারের অফিসে আছে। সুতরাং প্রাইম মিনিস্টারের অফিসে এই এসডিজি কোঅর্ডিনেশন অফিসার, যদি আমরা একটা চর উন্নয়ন বোর্ড এরকম সামগ্রিক কম্প্রিহেন্সিভভাবে করতে চাই, তাহলে কিভাবে করলে বা কোন সরকারি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে করলে সেই কাজটা আমাদের করা সফল হবে? আমরা একটু যদি এই দিকে কেউ আমাদেরকে একটু অ্যাডভাইস করতে পারেন, সেই অ্যাডভাইসটা আমরা আপনাদের রেফারেন্স নিয়ে আসলে ইনক্লুড করতে চাই। জি আসসালামু আলাইকুম। আসলে আমরা চরের যে সমস্যার কথা বলেছি, যে চ্যালেঞ্জ এবং সমাধানের কথা বলেছি, তো সেখানে আসলে বেশিরভাগ চর অঞ্চল যেটা নদী ভাঙনের শিকার, যে কিছু কিছু চর অঞ্চল আছে যেটা প্রতি বছরই নদীতে ভেঙে বিলীন হয়ে যায়। তো তাদের সমস্যাটা একরকম, যে সেইখানে আমরা
যত চেষ্টাই করি না কেন, আমরা প্রতিষ্ঠান করি, রাস্তাঘাট করি, যাই করি না কেন, সেটা ব্রিজ দরকার, 4টা ইউনিয়নে 4টা ব্রিজ দরকার হবে, খুব বেশি বড় না, মানে যমুনা নদী ওখানে চিকন হয়ে গেছে, তো খুব বেশি বড় ব্রিজ দরকার না। এই এখানে যদি রাস্তা হয়ে যায় সেখানে কৃষি পণ্য উৎপাদন করা এবং বিক্রি করা সবই সহজ হয়ে যাবে। সেখানে শিক্ষার মান উন্নয়ন বাড়বে, শিক্ষা বাড়লে সেখানে বাল্য বিবাহ রোধ হবে, সেখানে কিন্তু আমরা নারী নির্যাতন। তো আমাদের যেসব জায়গায় নদী ভাঙন এলাকা সেখানে তো আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় ছাড়া চলবে না, কারণ হলো যে আমাদের নদী ড্রেজিং এর সেখানে একটা বিষয় থাকবে। তো আসলে সেই মন্ত্রণালয়টা আমাদের দরকার, এবং আমাদের এই যে রাস্তাঘাট যে মেরামত যে পাকাকরণ সেটা এই চরের সাথে যুক্ত আছেন। আমাদের কৃষিমন্ত্রী মহোদয় এখানে একটা অবদান রাখতে পারেন, কারণ চর অঞ্চলগুলো বেশিরভাগ কৃষি প্রধান, সেখানে কৃষিকাজ বেশি হয়। তো এই 3টা মন্ত্রণালয় মনে হয় আমাদের সাথে থাকলে, এবং বাদ বাকি আমরা লোকাল যারা আছি, যারা আমরা স্থানীয় সরকার, আমাদের জাতীয় সংসদ সদস্য মহোদয়রা আছেন, ওইসব এলাকার মানে যার অঞ্চলে তার একটা কমিটি এইভাবে যদি হয়, যে প্রধান যিনি থাকলেন তিনি মন্ত্রণালয়ের মন্ত্রী থাকলেন, সেখানে আমরা তাদের কাছে সহযোগিতা পাবো, এবং লোকালি একটা কমিটি যেখানে জাতীয় সংসদ সদস্য সহ স্থানীয় যারা স্থানীয় প্রতিনিধি আছেন তারা, এবং সেখানে আমাদের বিভিন্ন জিও এনজিও যারা কাজ করছেন তাদের প্রতিনিধি নিয়ে আমরা একটা কমিটি সুন্দর করে করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আপা। আপনি অনেকগুলো অ্যাকশন বলেছেন, আমি সংক্ষেপে একটু বলার চেষ্টা করি। একটা ছিল যে ফার্স্ট ছিল যে অ্যাকচুয়ালি ইন অর্ডার টু সেভ দ্য টোটাল ডেভেলপমেন্ট, ফার্স্ট উই হ্যাভ টু সেভ আওয়ার চর, and if it is safe then it is possible to establish a new infrastructure on the chart. This is one. And secondly, she is recommending for inter-ministry coordination, especially she is putting emphasis on the Ministry of the Water Resource, and also secondly she is putting emphasis on the LGED, and also as there is a very much relation with the production and market and income, so the agriculture ministry is also relevant for her. And also she is recommending strongly that the respective honorable the member of parliament should be coordinated and concerning for their respective issues and demand of the locality. আপনার কাছে ফিরবো খুব স্পেসিফিক করে, আপা যেমন করে বলেছে ওরকম যদি অ্যাকশন করেন। চরবাসীকে বাদ দিয়ে নয়, চরবাসীকে সঙ্গে নিয়েই প্ল্যানিং এ থাকা, যাতে করে আরেকটা বিষয় মানসিক এবং শারীরিক স্বাস্থ্য সুরক্ষা, এবং শারীরিক স্বাস্থ্য যদি লিঙ্ক না থাকে তাদের অংশগ্রহণ বাড়বে না। So actually he is strongly highlighting the point of the chor dwellers mental and physical well-being, which is very much critical preconditions of the প্রতিনিধি। এবার নতুন আমি আসছি চর যতীন্দ্রনারায়ণ থেকে, চর শিমুলবাড়ি। আমার আকুল আবেদন, এখানে সবাই আছেন উপস্থিত, আমার বাড়ি হলো চর যতীন্দ্রনারায়ণ, তো ঠিক এই গ্রাম ওঠেই। আমাদের নদী ভাঙ্গন বর্তমান নাই বললেই চলে, কিন্তু গ্রামের মায়েরা, গ্রামের মহিলারা কিন্তু ওই মেয়ে কিন্তু ছোট থাকতেই বিয়ে দেয়, কারণ এটা হলো চরের লোক। কিছু বলি মায়েদেরকে, এখনই মিটিং বা বাল্য বিবাহ সম্পর্ক কিছু বলিয়ে আসার পরে দেখি যে মা বাবা চুপ করে ছেলে মেয়ে নাই বিয়ে দিয়ে দিছে, কিন্তু আমরা সেটা বন্ধ করতে পারি না। তারপরে হলো চর আমাদের ওই যতীন্দ্রনারায়ণ এলাকাটা অনেক ভালো, আগের থেকে এখন কারেন্ট যাওয়ার পরে উন্নত হয়েছে, কিন্তু রাস্তাঘাটগুলো আমাদের একবারেই খারাপ, অনেক কাদা, চলাচল বন্ধ হয়ে যায়, যাতায়াত করা সম্ভব নয়। এজন্য আমার বিশেষ অনুরোধ আপনাদের কাছে, আমাদের রাস্তাগুলো ভালো করে মেরামত করবেন। আর দ্বিতীয় কথা হলো আমাদের পরিষদে একটু যোগাযোগ করলে, টিউনোর সাথে যোগাযোগ করলে মনে হয় এমনিতেই বোঝা যায় যে কুড়িগ্রাম জেলায় কিন্তু 100-র মধ্যে 90% বাল্য বিবাহ, এটা কিন্তু আমরা শুনেছি, কিন্তু এখন আমরা তো এটা প্রতিরোধ করতে পারি না। এই জন্য যদি ইউনিয়ন পরিষদের সাথে যদি টিউনোর সাথে একটু যোগাযোগ থাকে আমাদের ভালো, তাহলে কিন্তু আমাদের এটা করা সম্ভব। So honorable guest, actually she is strongly requesting or putting demand on the addressing the strong social evil which is very prevalent in the Gaibandha and Kurigram, the social evil like child marriage. So she is saying that there is a need to put continuous pressure to UP and NPC, the lowest tier of government of Bangladesh administration, which should be work on that very strongly. And on the other hand, she is also highlighting the demand of the establishment and the আমার নাম আব্রাহাম লিঙ্কন, আমি চর অ্যালায়েন্স কুড়িগ্রামের প্রেসিডেন্ট। মোটামুটি সবারই আলোচনা হয়ে এসছে, আমি জাস্ট 2-3টা কথা বলতে চাই। একটা হচ্ছে যে
শুধু বোর্ড হলে তো হবে না, বোর্ডটা কিভাবে কন্ট্রোল হবে বা বোর্ডটার সুপ্রিমেসি থাকবে কিনা। বোর্ডের যদি সুপ্রিমেসি না থাকে, এটা যদি অন্যদের অধীনস্থ, এটা হচ্ছে যে সেখানে আপনার যে কোনো আইনের তার প্রাধান্য যেমন থাকে, চরের ক্ষেত্রে যে কোনো ডিসিশনের প্রাধান্য থাকবে। এটা ডাইরেক্ট হার এক্সেলেন্সি প্রাইম মিনিস্টারের দপ্তরের অধীনে যেন থাকে, তাহলে অন্যরা এটাকে সহজে অ্যাড্রেস করবে, বাইপাস করবে না। এটা একটা। আরেকটা আপনারা যে এটা আপনার ধরেন যে আমরা চর ডেভেলপমেন্ট বোর্ডের কথা বলছি, একই সঙ্গে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে চর ডেভেলপমেন্টের যেই আমরা যেই আলোচনাগুলো করছি সবে কিন্তু আমাদের দেশে জিও মানে এনজিওই বলেন বা অন্য যেটাই বলেন, সবার অবজেক্টটা হচ্ছে যে আপনার প্রজেক্ট বেস ফুলফিল করতে পারবো। আরেকটা হচ্ছে যে আপনার এখানে বাণিজ্য মন্ত্রণালয়কেও আপনার এখানে সংযুক্ত করতে হবে। আপনারা বিভিন্ন জনের কথা বলছেন, কারণ চরে যেই আপনার যেই ট্রেড ডেভেলপ হচ্ছে, যেই এগ্রিকালচার ডেভেলপ হচ্ছে, সেটার আপনার ব্রাককে আমি দেখি বা অন্যদেরকে দেখি যে চিলিং করেছে, দুধ নিয়ে আসে, কিন্তু বাকি যেই এগ্রিকালচার আর্টিকেল প্রোডাক্ট হচ্ছে সেইটা পারচেস করার জন্য কোনো সেন্টার নেই। ফলে এটা বহু হাত বদল হয়ে যায় যে মানুষের যেই আকাঙ্ক্ষা থেকে আপনারা এনজিওরা লোন দিলেন যে সে স্বাবলম্বী হবে এটা চাষ করে, সেটা টার্গেট ফুল হয় না। সেই জায়গায় ওটাকে ফ্রম গ্রাসরুট থেকে এটা পারচেস করার একটা, এবং গভর্নমেন্ট যেই রেট দেয় সেই রেটের ভিতর দিয়ে সেটা পারচেস করার জন্য কিন্তু আপনার একটা ভেন্যু এইখানে আমাদের একদম চরগুলোতে আমাদের নিয়ে যেতে হবে। তো সব মিলে আমি যেটা বলতে চাই যে আপনি হেলথেই বলেন, এডুকেশনেই বলেন, প্রত্যেকটারই আপনার ডাইরেক্ট এই বোর্ডের অধীনে মুক্ত হবে না। কারণ আজকে এই চর থেকে ওই চর, ওই চর থেকে এই চর, অন্য যেগুলো ডিজাইন দিয়েছেন আপনার শাসন, নদী শাসন, ড্রেজিং, যা ক্যাপিটাল ড্রেজিং যেগুলোই বলেন, কিন্তু চরের মানুষকে সামনে নিতে গেলে তার আপনার কন্টিনিউয়াস সার্ভিস লাগবে। একদিন দুদিন গিয়ে ফটো সেশনের মতো প্রোগ্রাম দিয়ে কিন্তু আসলে আমাদের চেঞ্জটা হবে না। সেই চেঞ্জের জায়গায় আমাদের এখানে এমপি মহোদয় আছেন আমার কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের তীরে, যার একদিকে তিস্তা আর একদিকে ব্রহ্মপুত্র, দুই দিক থেকে তাকে আঘাত দেয় এম এ মতিন সাহেবকে, পর্যুদস্ত অবস্থায় আছেন। সেই জায়গায় আমাদের স্বাবলম্বিতা ফিরতে গেলে চরের পিপলকে অ্যাড্রেস না করলে বাংলাদেশের কলঙ্কের তিলক দারিদ্র্যের জায়গাটা থেকে মুক্ত হতে পারবো না। তার জন্য টেনিওর 1 বছরের ফান্ড আছে, 1 বছরের ফান্ড দিয়ে শেষ করে দিয়ে আসলাম, সবাই শিক্ষিত, সবাই কর্মক্ষম হয়েছে, এই ধরনের ধারণা দিয়ে চলবে না। সবাইকে ধন্যবাদ। আপনি আপনার কাছ থেকে শুনতে চাই। থ্যাংক ইউ মুসা ভাই। ধন্যবাদ। না আমি বুঝতে পারি না যে আমাকে কথা বলতে হবে। ধন্যবাদ আপনাকে। আমি আসছিলাম মূলত আজকে এই মহৎ অনুষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য। খুব ভালো লাগছে যে আমরা চরাঞ্চলের মানুষের জীবন এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য বিভিন্ন সমাজের বিভিন্ন প্রান্তের মানুষেরা একত্রিত হয়েছে। এর মধ্যে সরকারি হিতে বিপরীত হতে পারে। তো এগুলো যখন বাস্তব, আমি যেটা বলেছি দেশের ছেলে, আমি যদিও কাজ করি। ধন্যবাদ। আমি অত্যন্ত মুগ্ধ, কৃতজ্ঞ সবার কাছে যে আমাদের সমাজের যারা প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে রোগ ব্যাধির সঙ্গে যুদ্ধ করে যারা জীবনযাপন করে, সেই চরাঞ্চলের মানুষের তাদের ভাগ্য উন্নয়নের জন্য আয়োজন করা হয়েছে এখানে। এবং আমি ব্যক্তিগতভাবে একটি 14টি ইউনিয়নের মধ্যে 8টি ইউনিয়ন নদী ভাঙনের শিকার, এবং সেই 8টি ইউনিয়নের মানুষ অত্যন্ত কষ্ট করে জীবনযাপন করে। আমার সেই বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে জনপ্রতিনিধি হিসেবে তাদের দুঃখ মোচন করার জন্য আমার যে দায়িত্ব, কর্তব্য, সেই কর্তব্য অর্জন করার জন্য আজকে আমি এখানে অনেক অভিজ্ঞ মানুষের কাছ থেকে অনেক মূল্যবান দায়িত্ব পালনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মনে হয়েছে অনেকগুলি প্রস্তাব, সুপারিশ এবং আপনাদের আমি পেয়েছি যেগুলি মহান সংসদে উত্থাপন করার যোগ্য। আমি নোট নিয়েছি এবং আমি আশা করছি আগামী সংসদে ইনশাল্লাহ জানুয়ারি মাসে যে সংসদ অধিবেশন শুরু হবে, আমি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সংসদে উত্থাপন করব
এবং কিছু প্রস্তাব অবশ্যই 71 চেষ্টা করব ইনশাল্লাহ। দৈনন্দিন জীবন, চরের যে মানুষের বিভিন্ন রকম মৌলিক যে সমস্যাগুলি, মৌলিক তাদের যে অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য ইত্যাদি ক্ষেত্রে তাদের যে সমস্যা এবং সম্ভাবনাও আছে, সেগুলি নিয়ে এবং জীবনযাত্রার যে অংশ, সেখানে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ইত্যাদি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং সেই আলোচনা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। প্রাধান্য দিয়েছে, আপনারা শুনেছেন যে এবারেই প্রথম যে নদীর নিচ দিয়ে, তলদেশ দিয়ে আজকে বিভিন্নভাবে আপনার সাবমেরিন ক্যাবলের মাধ্যমে আজকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে, যেটি আগে কখনো চিন্তা করা যেত না। সেখানে আজকে সেচ যন্ত্রের সাহায্যেই সেচ যন্ত্র চালিত হচ্ছে, এ ধরনের যন্ত্র আমরা সাপ্লাই দিচ্ছি। আজকে তারা কিন্তু ব্যাপকভাবে চরের মধ্যে আজকে বিভিন্নভাবে আমরা বিনা পয়সায় দিয়েছি এবং পল্লী বিদ্যুৎ সমিতি তারা সামান্য পয়সার বিনিময়ে তারা কিন্তু সোলার সাপ্লাই দিয়েছে ব্যাপকভাবে চরাঞ্চলের মধ্যে। আজকে যে চর অবহেলিত ছিল, যে চর অন্ধকার ছিল, আজ কিন্তু চর অন্ধকার নেই। আজকে সন্ধ্যার পরে আপনি গেলে দেখবেন যে সেখানে আলো ঝলমল করছে। আজকে তাদের পানির যে সংকট ছিল, বিশুদ্ধ পানির সংকট দূর করার জন্য সরকারের যে কর্মসূচি, সারা দেশব্যাপী বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা, প্রতিটি মানুষকে বিশুদ্ধ পানির যোগান দেওয়া, সেই কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতা অন্যান্যভাবে যৌথভাবে কষ্ট দুর্ভোগ দূর করা যায় সে চিন্তা আমাদের আছে। তাদের এখন যে সেখানে অনিবার্যভাবে কিছু সমস্যা থাকেই, যেমন স্যানিটেশনের সমস্যা আছে। এই স্যানিটেশন আপনারা সবাই জানেন, আপনারা আলোচনা করেছেন যে বন্যা হলেই সেই টয়লেট চলে যায় বা নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আবার তাকে নতুন করে ওই টয়লেট আবার চালু করতে হয়। এই স্যানিটেশন একটা অসুবিধা সেখানে আছে। বিশুদ্ধ পানির আমরা মোটামুটিভাবে যে সমস্যা ছিল সেটা দূর করার চেষ্টা করছি। তাদের এবারে অনেকেই বলেছেন যে এই যে ভ্যাকসিন, আপনার কোভিড-19 যে ভ্যাকসিন, সে ভ্যাকসিন কিন্তু আমাদের চরের মধ্যে আমি ব্যক্তিগতভাবে সেখানে উদ্যোগ নিয়ে আমরা সেখানে ডাক্তার পাঠিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করেছি আমরা আগে, এবং এর পরবর্তী সময় কিন্তু আমরা নিজেরাই সেখানে ভ্যাকসিন সাপ্লাই দিয়ে বেশিরভাগ মানুষ কিন্তু ইতিমধ্যে এই ভ্যাকসিন নিয়েছে। এবং এরপর তারা যদিও যোগাযোগের সমস্যা আছে, তারা কিন্তু হেডকোয়ার্টারে এসে উপজেলায় তারা কিন্তু ভ্যাকসিন নিয়ে গেছে। তাদের মধ্যে কনসাসনেস এখন অনেক বৃদ্ধি পেয়েছে, তারা কিন্তু আগের মতো এখন নেই, তারা কিছু করতে চায়। আমরা চাই যে আমার আসলেই লিঙ্কন ভাই যেটা বলেছেন রাইটলি, সেটা হচ্ছে যে আমার নির্বাচনী এলাকা পূর্ব দিকে নদী, পশ্চিম দিকেও নদী, মাঝখানে হচ্ছে আমার উপজেলা। সেই উপজেলার মানুষ মাত্র 3-4টি উপজেলার ইউনিয়নের মানুষ তারা মোটামুটি ভালো আছে, আর বাকি ইউনিয়নের মানুষজন তারা কিন্তু এই প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেই সেখানে বসবাস করে। তো সেই জন্য তাদের যে দুর্ভোগ দূর করার জন্য আপনারা ইতিমধ্যেই যে প্রস্তাব দিয়েছেন, সুপারিশ করেছেন, সারা দেশের চরাঞ্চলের কম বেশি হয়তো একই ধরনের নেচার, একই ধরনের সমস্যা। তা আমরা আশা করব যে এখানে কেয়ার বাংলাদেশ এই এলাকার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। উন্নয়নের ক্ষেত্রে সরকারের সহযোগী হিসেবে দীর্ঘদিন থেকে আমরা তাদের প্রশংসা করি, তাদেরকে ধন্যবাদ জানাই যে সরকারের সহযোগী হিসেবে তারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন, অনেক বড় বড় ব্রিজ তারা করে দিয়েছেন, অনেক অবকাঠামো তারা তৈরি করে দিয়েছেন। আজকে মানুষের চিকিৎসা ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আজকে অবকাঠামো ক্ষেত্রে তাদের আমি আশা করব যেখানে যে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য যে উদ্যোগের প্রস্তাব এখানে আছে, সেই ক্ষেত্রে প্রশিক্ষণের ক্ষেত্রে, দক্ষতা উন্নয়ন করার ক্ষেত্রে মহানুভবতার সঙ্গে বিবেচনা করে তারা এটিকে বাস্তবায়ন করা যায় কি না তারা সেটি ভেবে দেখবেন। একটা কথা আপনারা বলেছেন যে ভালোবাসায় তৈরি করতে হবে। সেই চরাঞ্চলের মানুষের জন্য আমার মনে হয়, আমার বিশ্বাস যে আমাদের সবার মধ্যে ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এই ভালোবাসা ধরেই ইনশাআল্লাহ আমরা চরের যে অন্ধকার সেটি দূর করব। যোগাযোগের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে এবং তাদের মৌলিক অধিকারগুলি আদায় করার ক্ষেত্রে
আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমরা সবাই মিলে কাজ করে ইনশাল্লাহ চরের মানুষের দুর্ভোগ দূর করব এবং এই দেশকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইনশাল্লাহ আমরা লক্ষ্যে পৌঁছে যাব 41 সালের মধ্যেই। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং বিশেষ করে আবার আমি আমাদের ডোনার সংস্থা তারা কেয়ার, তাদেরকে আবার ধন্যবাদ জানাই এবং যারা দূর থেকে এসেছেন এখানে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। জয় বাংলা। মাননীয় প্রধান অতিথি জনাব জাকির হোসেন এমপি স্যারকে ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। আই এম জাস্ট ট্রান্সলেটিং ফর দ্য নোট ফর translating for the note for the chair that our chief guest Mr. M.M. Motin sir actually highlighted two major points, that he will raise these advocacy issues at the parliament, and he will particularly raise this issue to see if there is any ways to influence other areas or influencing through caucus or any other activities. That's the one issue, and he particularly thanked the local areas and local structural developments and other aspects, so that local CSOs and other donor organizations can join hand together in this area. And apart from these two issues, he all. Good afternoon, Shiva Paranno, everybody. First of all, let me acknowledge the dignitaries present today, and to start with our chief guest today, Honorable MP Mr. M.M. Motin sir. I would then like to acknowledge the presence of CARE Asia Regional Director Dr. Musa Muhammad, who chose to sit in and listen to us, and thank you very much for joining. Would like to also acknowledge Mr. Jahid Ahmed from the NCA. Mr. Asif Rahman could not join, but Mr. Akhtar Hussain Apurvo, Vice President, BKMEA. Good to see private sector coming in for this dialogue. And then Shamal Sarkar, Executive Director for MJSKS, our partner as well. Thank you so much for joining. And I think there are a few things like listening here and a few reflections. First of all, it was so similar sounding when I was hearing a couple of people in the who spoke today spoke about surrounded by rivers. And I grew up in an area where 3 rivers were crossing my district, like Ganga, Kosi, and Brahmaputra. So somewhere it like I can feel how that is, like every year, that same thing repeating, and how that feels and how difficult it provides an extra barrier to development in the area. So, and also before we proceed on sharing my reflection, our respected colleagues from CARE, different CSO organizations, government organizations, all colleagues and friends who have been able to participate here. I would like to share 3 things. One that came out from there, but also Bangladesh's impressive success story, or even go to a larger scale, like Asia not move in the same speed, in the same length. And that is why we have of opportunity, inequality. So that's the first thing that I also gathered from several colleagues. Reflect, while going forward, what should be the path? And that is where everybody is here suggesting, and we'll go to that as well, like what should be done.
Whatever development gains in many areas has been underage marriage, different kind of like poverty ratio rising, all those data are coming in different forms and shape, and that indicates that impact of COVID is going to so that was a reverberating theme for the entire discussion today afternoon. World or any society in the world who has made poverty history has not been able to do it without working on the governance. That's the data, that's the history. Stronger tomorrow. The physical aid or support is only a minuscule part of governance is futuristic and inclusive. The development will happen. The development will come. But malaria grew there. And within 30 years, with a vision, with inclusive, everybody on reverberating, what could be the governance mechanism of that board, particular suggestions, and make a word cloud organization, governance, skills. I think from private sector there is a boon for the economy, for the area, to develop skills. It can be digital, because a lot of benefit that comes out in this area is not going to be equitable. There's a picture, do you know this person? And I said, no. And it area 1880, 141 years back. And how one thing that she did not accept the norm. She fought for I think the anniversary is on 9th of this month. 9th December in Bangladesh I believe is celebrated as Begum Rokeya. And thank you very much. Anything else to add? Thank you so much. রমেশ সিং আসলে যেটা আমাদের সাথে শেয়ার করলেন যে তিনি মূলত যখন আলোচনাগুলো শুনছিলেন তিনি আসলে এই আলোচনার সাথে তার নিজের যে এলাকা সেটিকেও আসলে তিনি খুব ভালোভাবে সম্পৃক্ত করতে পেরেছেন। তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানেও আসলে 3টা নদী দিয়ে তার এলাকাটা আসলে বিস্তৃত ছিল, মূলত গঙ্গা, কোচি, ব্রহ্মপুত্র, এই 3 নদীর মাঝখানের এলাকাতে তার জন্মগ্রহণ ছিল এবং সেখানেও তিনি একই রকমের সমস্যাগুলো দেখেছেন। এবং তিনি যেটা বলতে চেয়েছেন যে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন আসলে চরের পুরো উন্নয়নের সাথে সম্পৃক্ত, মানে চরের উন্নয়ন কোনোভাবেই এই দেশের উন্নয়নের সাথে আলাদা কোনো কিছু নয়, বরং চরের উন্নয়ন যদি সম্পূর্ণ হয় তাহলেই বাংলাদেশের সামগ্রিক উন্নয়নটা সামনে এগিয়ে যাবে। এবং তার চেয়ে সবচেয়ে বড় যেই বিষয়টা আমরা এখন দেখতে পেয়েছি যে আমাদের গত 50 বছরের যেই অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাগুলোকে যখন আমরা কাজে লাগাতে যাচ্ছি, ঠিক এই মুহূর্তে আমরা আবার যখন কোভিডের মতো একটা প্যান্ডেমিকের আঘাতের সম্মুখীন হয়েছি, ঠিক এই সময় আবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাল্যবিবাহ, শিক্ষার হার, এছাড়া আমাদের বিভিন্ন সংস্থানের সুযোগগুলো কমে যাওয়া, এই রকম ধাক্কাগুলো আবার আমাদের সামনে চলে এসেছে। এই ধাক্কাগুলোকে কাজে লাগানোর ক্ষেত্রে আমরা আমাদের গত 50 বছরের যে উন্নয়নের শিক্ষাগুলো আছে সেটাকে আমরা কাজে লাগাতে পারি, কিন্তু তার সাথে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সুশাসন, এবং সুশাসনটাকে যদি আমরা নিশ্চিত করতে না পারি এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে যদি সুশাসনকে আমরা আনতে না পারি, তাহলে আমরা যেই চর বোর্ডের দাবি এখানে উত্থাপন করছি বা যে সকল আমাদের বেগম রোকেয়া সাখাওয়াত চৌধুরীর কথা বলেছেন যে আমাদের দেশের আলোর দিশারি হয়ে তিনি আছেন, এবং তার যেই আমাদের কাছে অনুপ্রেরণাগুলো আছে সেই অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে কিভাবে আমাদের সামাজিক যেই প্রথাগুলো আছে, যেই প্রথাগুলো আসলে মূলত নারীর উন্নয়নের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, সেগুলোকে আমরা দূরীকরণের ক্ষেত্রে তার মতো আলোর দিশারির ভূমিকাকে আমরা কাজে লাগাতে পারি। Friends, colleagues from CARE, including our regional director, Dr. Musa, members of the government, including our chief guest, Mr. Abdul Matin, sir, the private sector representatives, the different NGOs, very soon, the different organizations and the members of the communities. Good afternoon and assalamu alaikum. As Shubha already introduced, Amar Nam Afril, Ami Kachkuri CARE Shohardo 3 as the Deputy Chief of Party. I hope you have all found this convention fruitful, which CARE and organized together for you today. It is my honor and privilege now to give a vote of thanks to all who gave their help and time to make this convention happen.
But first, we would not be here without the support of USAID and the government of Bangladesh, which funds CARES program Shohardo 3. So I would like to thank USAID, although they may not be here today, as well as the government of Bangladesh, the members of the parliament, and the officials from the division and the district levels for taking their and Mr. Zahid for working tirelessly and coordinating so nicely, including on the Thank you all, and I know who you are for making this event possible. We have been preparing for this event even before COVID-19 happened. And we in CARE are delighted to be part of the CHAR development process. We may still have a long way to go based on the discussions from today, but this event, attended by you, by all of you, and representatives mean that if we come together, collectively, we can achieve our goal. We all know that Bangladesh is experiencing natural hazards, which impact the poor and extreme poor significantly, especially those living in the vulnerable districts of the Chars and Hawars, where Shohardo 3 works. There is also the challenge of the changing climate and the other challenges, including COVID-19, which challenge us all in different ways. Just like Ramesh, this event also brings back some personal memories to me. Coming from the Philippines, we have at least 20 cyclones every year, and I experienced the impact of floods too. We used to live next to a river, although it may not as big as the Brahmaputra and the Ganges that you have here, but that river managed to destroy our house, and I was 7 years old when we got displaced and we lost our whole house to the floods. And it's not all the time that we get to talk about such challenges that these communities face that are always affected by floods, erosions, and the monsoons. This is very critical for us to talk about it openly in a forum like this. And on behalf of CARE, I am truly grateful for all of us to be part of this initiative. Shohardo works on different components of its integrated programming, such as livelihoods, youth, and health. Although there may need some work around the education area, which came as one of the challenges in the Char region, but I think after Shohardo, the government and the other organizations can take on the specific points that all of you took part in the discussions and your suggested inputs from today's event. Shohardo may be ending, but this is just the beginning for the communities in the Chars and Hawars to experience the change that we have worked so hard for the past 7 years, since 2015. I would like to thank again everyone who helped our committee and make this regional CHAR convention successful, as well as finally a reality. And as CARE, transformation is one of our organizational values, and we work in all our projects to create that change in the lives and livelihoods, especially for the poor and extreme poor. Thank you again for taking the time to be here today and for listening to me speak. I am so grateful for this opportunity, and I wish you all to have a good evening. Onek Donobad Shobaike. ধন্যবাদ আফরিলকে। আফরিলের বক্তব্যের মাধ্যমে আমাদের আজকের দিনব্যাপী যে আয়োজন সেই আয়োজনটি শেষ হয়েছে। আমি শুধুমাত্র আফরিলের বক্তব্যের সারাংশ বলছি। এই আয়োজনের পেছনে যারা সরাসরি এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত ছিলেন তাদের সকলকে আফরিল ধন্যবাদ দিয়েছেন, এবং আফরিল বিশেষ ধন্যবাদ দিয়েছেন ন্যাশনাল চর অ্যালায়েন্সকে। তাদের যে অ্যাডভোকেসি এজেন্ডা আছে সেই অ্যাডভোকেসি এজেন্ডার সাথে কেয়ারকে সম্পৃক্ত করণের কাজে, এবং আগামীতে আমরাও ন্যাশনাল জাতীয় চর বোর্ড গঠনের জন্য যে অ্যাডভোকেসি কাজ থাকবে সেখানেও সম্পৃক্ত থাকবো, এই অভিমত ব্যক্ত করেছেন। এবং সেই সাথে আফরিল তার অতীতের একটা ঘটনাও শেয়ার করেছেন যে আফরিলের বাড়ি ফিলিপাইনে, এবং সেখানেও আসলে বন্যার আঘাতে তার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সুতরাং তার এই সহমর্মিতার যেই জায়গাটা তিনিও আসলে উপলব্ধি করেন, এবং আশা করছেন যে আগামীতে এই রকম যেই কাজগুলো হচ্ছে সেই কাজে কেয়ার বাংলাদেশ যুক্ত থাকবে এবং এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার সাথে সম্পৃক্ত থাকবে। এই মুহূর্তে আমি আমার দায়িত্ব শেষ করছি, এবং আজকে এই পুরো সম্মেলনে আপনারা যারা যুক্ত ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।